ওয়েলকাম মাই অল স্টুডেন্টস। বিটিএস একাডেমি এই হিস্ট্রি অনলাইন চ্যানেলে আমি আবার সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই অবগত আছো, এটি এমন একটি হিস্ট্রি অনলাইন চ্যানেল যেখানে প্রতিনিয়ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোকপাত করে থাকি। যারা এবছর দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে, তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হলো স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলনের সম্পর্কে আলোচনা। অর্থাৎ আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খান কি ভূমিকা গ্রহণ করেছিলেন সে সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত এই ক্লাসটি মন দিয়ে করো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি নিশ্চিত তাহলে এই সংক্রান্ত বিষয়ে তোমরা একটি স্পষ্ট ধারণা পেতে পারবে। প্রথমেই এই আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করতে হলে যে বিষয়টি বলতে হয়, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা হলে এদেশে হিন্দুরা ব্রিটিশ শাসন ও সভ্যতাকে স্বাগত জানিয়ে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে এগিয়ে এসেছিল। কিন্তু ভারতীয় মুসলিমরা প্রথম থেকেই এদেশে ব্রিটিশ শাসন ও পাশ্চাত্য শিক্ষাকে আন্তরিকভাবে গ্রহণ করেনি। ফলে তারা শিক্ষা দীক্ষা, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ে। ফলে মুসলিমরা একদিকে যেমন সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়, অন্যদিকে তেমনি নিজেদের সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও পিছিয়ে পড়ে। এইভাবে শিক্ষা দীক্ষা, প্রভাব প্রতিপত্তি, সরকারি চাকরি প্রভৃতি সব ক্ষেত্রে পিছিয়ে পড়া মুসলিমরা সমাজে হতাশার গভীর অন্ধকারে নিমজ্জিত হয়। অর্থাৎ আলিগড় আন্দোলনটা কেন শুরু হলো বা কি প্রয়োজন পড়লো সেই সম্পর্কে যদি পটভূমিতে আলোকপাত করতে হয়, তাহলে এটা স্পষ্টত বলতে হয় যে যখন ভারতবর্ষে ইংরেজ শাসনটা শুরু হলো, সেই সময়কালে অনেক ভারতীয়ই কিন্তু ইংরেজ শাসনটাকে কিন্তু মেনে নিতে পারেনি। আর বিশেষ করে সেই সময়কালে তৎকালীন বাঙালি হিন্দু যারা ছিল তার বেশিরভাগ অংশ কিন্তু তারা এটাকে গ্রহণ করে নিয়েছিল এবং তারা পাশ্চাত্য বিভিন্ন শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারা ব্রিটিশ সভ্যতাকে তারা কিন্তু স্বাগত জানিয়েছিল। অর্থাৎ ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর তারা কিন্তু তাদের ইংরেজদের যে সভ্যতা, কৃষ্টি, কালচার, যে ইংরেজি ভাষা, সেটাকে শিখে নিয়ে নিজেদের কিন্তু মান উন্নয়ন ঘটাতে অনেক হিন্দু সমাজের ব্যক্তিরা কিন্তু আগিয়ে এসেছিল। কিন্তু ভারতবর্ষের যে মুসলিমরা ছিল তারা প্রথম থেকেই কিন্তু এই ইংরেজ শাসনকে সেভাবে আন্তরিকভাবে মেনে নিতে পারেনি। এই শাসনকে তারা কিন্তু বিরোধিতা করেছিল, কারণ তাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে ভারতবর্ষে মুসলিম শাসনটাকে শেষ করেই বা মুসলিম শাসনের পরাজয় ঘটেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই মুসলিমরা সেভাবে ইংরেজদের থেকে নিজেদেরকে অনেকটা দূরে রাখতো এবং দূরে রাখার ফলে কি হতো, তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতো না এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করার ফলে কি হতো না, তাদের বিভিন্ন চাকরি বাকরির সুযোগ থেকেও তারা কিন্তু অনেকটা বঞ্চিত হতো। এমনকি তারা বিভিন্ন যে সামাজিক অগ্রগতি তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা লক্ষ্য করা যেত না, তারা ক্রমে পিছিয়ে পড়তো। এইভাবে লক্ষ্য করা যায় যে হিন্দু সমাজ যখন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে, ইংরেজি শিক্ষা গ্রহণ করে যখন তারা সামাজিক মান উন্নয়ন করতে উদ্যোগী ভূমিকা নিয়েছিল, সেই সময়কালে মুসলিম সমাজ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছিল, তারা কিন্তু অনেকটাই হতাশায় নিমজ্জিত হয়েছিল। যখন এইরূপ মুসলিম সমাজের এইরূপ পরিস্থিতি, তখন মুসলিম সমাজকে উদ্ধার ঘটানোর জন্য, মুসলিম সমাজের মান উন্নয়ন ঘটানোর জন্য একজন ব্যক্তির আবির্ভাব করল, যার নাম স্যার সৈয়দ আহমদ খান। এর পরের যে পয়েন্ট সেটি হচ্ছে সৈয়দ আহমদ খানের আবির্ভাব এবং ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। এক্ষেত্রে কি আলোচনা করা হচ্ছে না, পিছিয়ে পড়া মুসলিম সমাজের ত্রাণকর্তা হিসাবে সৈয়দ আহমদ খানের আবির্ভাব ঘটে। তিনি দিল্লির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক ঐতিহ্য অনুসারে তিনি আরবি, ফার্সি, উর্দু ভাষা ও ইসলামীয় শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। মহাবিদ্রোহের সময় তিনি বিজনোরের সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। সৈয়দ আহমদ খান মুসলিম সমাজ ও ইংরেজ সরকার উভয় পক্ষকে বুঝিয়ে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেন। তিনি ইংরেজদের বোঝাতে সক্ষম হন
যে মুসলিমরা ইংরেজ বিরোধী নয়, অন্যদিকে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের কাজে লাগানোর উদ্দেশ্যেও ইংরেজ সরকারও সহযোগিতার হাত প্রসারিত করে। তাহলে যখন মুসলিম সমাজ বিভিন্ন হতাশার মধ্যে নিমজ্জিত, সেই সময়কালে মুসলিম সমাজের উন্নয়ন ঘটানোর জন্য, তাদের অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য যিনি আবির্ভূত হলেন তিনি হলেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি দিল্লির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আরবি, উর্দু, ফার্সি, ইসলামী ভাষায় তিনি কিন্তু জ্ঞান অর্জন করেছিলেন। এবং যখন মহাবিদ্রোহ চলেছিল সেই সময়কালে তিনি বিজনোট নামক স্থানে একজন সদর আমিন পদে নিযুক্ত ছিলেন। তার প্রথম উদ্দেশ্য ছিল যে মুসলিমদের সঙ্গে ইংরেজদের একটি সুসম্পর্ক স্থাপন করা। তিনি ইংরেজ সরকারকে একটা বোঝাতে সক্ষম হয়েছিলেন বা বুঝিয়েছিলেন যে মুসলিমরা কিন্তু ইংরেজ বিরোধী নয়। অন্যদিকে তিনি হিন্দুদের বিরুদ্ধেও মুসলিমদেরকে কাজে লাগানোর উদ্দেশ্যে ইংরেজরাও কিন্তু এই সৈয়দ আহমদ খানের কথা শুনে তারা কিন্তু মুসলিমদের প্রতি সহযোগিতার হাতকে প্রসারিত করেছিল। অর্থাৎ ইংরেজ এবং মুসলিমদের মধ্যে যে একটা বিচ্ছেদ ছিল, মুসলিমরা যে ইংরেজদের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল, সেই দূরে সরিয়ে রাখার বিষয়টিকে কিন্তু কাছাকাছি আনার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন। মুসলিম সমাজে আধুনিকতার প্রসারে স্যার সৈয়দ আহমদ খান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন যে ইংরেজি শিক্ষা, সমাজ সংস্কার ও আধুনিকতার প্রসার ছাড়া মুসলিম সমাজের উন্নতি সম্ভব নয়। তাই তিনি মুসলিম সমাজকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন যে পবিত্র কোরআন সকল জ্ঞানের আধার এবং মুসলিমদের একমাত্র ধর্মগ্রন্থ। তিনি মুসলিম সমাজে নারী স্বাধীনতা ও নারী শিক্ষার বিস্তারের পক্ষে এবং পর্দা প্রথা, বহুবিবাহ এবং পত্নীকে তালাক দেওয়ার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন। তবে সৈয়দ আহমদ খান প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ দিলেন যে তিনি স্পষ্টতই উপলব্ধি করেছিলেন যে মুসলিম ইংরেজদের শিক্ষা, সমাজ সংস্কার, আধুনিকতাকে গ্রহণ না করলে কিন্তু মুসলিম সমাজের উন্নতি হবে না। তিনি মুসলিম সমাজকে এই কারণে বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি এটা বলেছিলেন, অবশ্যই কোরআন হলো মুসলিমদের সকল জ্ঞানের আধার এবং মুসলিমদের একমাত্র ধর্মগ্রন্থ, কিন্তু তাহলেও তিনি মুসলিম সমাজে নারীদের যে স্বাধীনতা, নারীদের শিক্ষার বিস্তারের কথা তিনি কিন্তু উল্লেখ করেছিলেন। এমনকি পর্দা প্রথা, বহুবিবাহ, পত্নীকে তালাক দেওয়া, এই যে বিভিন্ন যে প্রথাগুলো ছিল তার বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার হয়ে উঠেছিলেন। অর্থাৎ তিনি মুসলিম সমাজের মধ্যে একটা জাগরণ ঘটানোর জন্য তিনি কিন্তু উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। এই যে মুসলিম সমাজের শিক্ষার প্রয়োজন, মুসলিম সমাজকে শিক্ষিত করতে হবে, এই জন্য মুসলিমদের শিক্ষা প্রসারে তিনি কিন্তু উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে না, শিক্ষা প্রসারে উদ্যোগ। মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে সৈয়দ আহমদ খান বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি 1863 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1864 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সৈয়দ আহমদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে একটি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। অর্থাৎ তিনি যে শুধুমাত্র মুসলিমদের শিক্ষা গ্রহণ প্রয়োজন আছে এটা বলেই তিনি কিন্তু ক্ষান্ত হননি। মুসলিমদের এই শিক্ষা গ্রহণের সুবিধা করার জন্য তিনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। 1863 খ্রিস্টাব্দে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সায়েন্টিফিক সোসাইটি। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলো 1875 খ্রিস্টাব্দে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটি আলিগড়ে প্রতিষ্ঠা করেছিলেন। এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে কিন্তু বর্তমানে যার নাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেই সময়কাল থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিমদের শিক্ষা দানে, শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন। এই যে আলিগড়ে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, বা এই মুসলিম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই কিন্তু আলিগড় আন্দোলন একটি গুরুত্বপূর্ণ রূপ লাভ করেছিল। আলিগড় কলেজকে কেন্দ্র করেই মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হয়। মুসলিম সমাজে এই জাগরণ আলিগড় আন্দোলন নামে পরিচিত। বলা বাহুল্য হিন্দু বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ,
কংগ্রেস বিদ্বেষ এবং ইংরেজ তোষণই ছিল আলিগড় আন্দোলনের প্রধান মূলধন। আলিগড় আন্দোলনের বিশিষ্ট নেতাদের মধ্যে ছিলেন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, নাজির আহমেদ, খুদাবক্স প্রমুখ। অর্থাৎ এই যে আলিগড়ে তিনি যে কলেজটি গড়ে তুললেন, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এই কলেজকে কেন্দ্র করেই কিন্তু মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হতে শুরু করলো। মুসলিম সমাজের মধ্যে একটা জাগরণ তৈরি করলো এই আলিগড় আন্দোলন। বলা বাহুল্য, হিন্দুদের প্রতি বিদ্বেষ, বাঙালিদের প্রতি বিদ্বেষ, কংগ্রেসের প্রতি বিদ্বেষ এবং ইংরেজের প্রতি তোষণ করাই ছিল আলিগড় আন্দোলনের প্রাথমিক পর্বের মূলধন। অর্থাৎ হিন্দুদের যে তারা যে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করছে সেটাকে সম্পর্কে একটা বিদ্বেষ ছড়াতে হবে। সেই সময়কালে বাঙালিরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করছে সে সম্পর্কে একটা বিদ্বেষ, জাতীয় কংগ্রেসের প্রতি একটা বিদ্বেষ এবং ইংরেজদের প্রতি তোষণ করা, এটাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। আলিগড় আন্দোলন সময়কালে যে সকল বিশিষ্ট নেতাদের নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, নাজির আহমেদ, খুদাবক্স প্রমুখ। এই যে আলিগড় আন্দোলনটি পরিচালিত হলো, এই আলিগড় আন্দোলনের মূল লক্ষ্যই ছিল হিন্দু মুসলিম বিরোধিতার আদর্শ। অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিরোধ তৈরি করার জন্য, তাদের মধ্যে একটা ফাটল তৈরি করার জন্যই কিন্তু এই আন্দোলনের মূল আদর্শ হিসেবে কিন্তু বিষয়টি কাজ করেছিল। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সৈয়দ আহমদ খান প্রচার করতে শুরু করেন হিন্দু ও মুসলিম কেবল দুটি পৃথক জাতি নয়, যুদ্ধরত দুটি পৃথক জাতি। তার মতে কংগ্রেস হলো বাঙালি বাবুদের স্বার্থে পরিচালিত একটি হিন্দু সংগঠন এবং কংগ্রেসের আন্দোলন হলো অস্ত্রবিহীন গৃহযুদ্ধ। সৈয়দ আহমদ এই আদর্শেই আলিগড় আন্দোলন পরিচালিত হয়। তাহলে একটা বিষয় কিন্তু তোমরা খেয়াল করতে পারো যে আলিগড় আন্দোলনটা কিন্তু মূলত শুরু হয়েছিল কি, যে হিন্দুরা যে সুযোগ সুবিধা নিয়ে ফেলছে ব্রিটিশদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে, মুসলিমরা পিছিয়ে আছে। এই কারণে মুসলিমদেরকে আগিয়ে আনার জন্য, আগে বাড়ানোর জন্যই কিন্তু, মুসলিমদের উন্নয়ন ঘটানোর জন্যই কিন্তু সৈয়দ আহমদ খান ভূমিকা গ্রহণ করেছিলেন, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। তাই তিনি তার আন্দোলনের মূল আদর্শ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন হিন্দু এবং মুসলিম দুটি পৃথক জাতি, তাদের দুজনার স্বার্থ আলাদা। এবং তিনি এটাও উল্লেখ করেছিলেন যে হিন্দু মুসলিম শুধু দুটো পৃথক জাতিই নয়, তারা হলো যুদ্ধরত দুটি পৃথক জাতি। তাদের মতে কংগ্রেস, তিনি বলতেন যে কংগ্রেস হলো বাঙালি বুদ্ধিজীবীদের বাবুদের স্বার্থে পরিচালিত একটি হিন্দু সংগঠন, আর কংগ্রেসের আন্দোলন যেটা করছে সেটা হলো অস্ত্রবিহীন গৃহযুদ্ধ। তিনি তার মূল আদর্শ ছিল এটাই যে হিন্দুদের সঙ্গে মুসলিমদের বিভাজন করা। এই হিন্দু মুসলিম বিরোধিতার আদর্শই তার আলিগড় আন্দোলনের মূলধন ছিল। তবে এই যে আলিগড় আন্দোলনটা পরিচালিত হলো, এই আলিগড় আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের যে প্রথম অধ্যক্ষ ছিলেন যার নাম ছিল থিওডর বেক, এই থিওডর বেক কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। আলিগড় আন্দোলনে থিওডর বেকের ভূমিকা হিসেবে কি বলা হয় না, আলিগড় আন্দোলন মূলত সাম্প্রদায়িক মনোভাবের প্রসারে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর বেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলিগড় কলেজ হিন্দু বিরোধী, বাঙালি বিরোধী এবং কংগ্রেস বিরোধী রাজনৈতিক প্রচার কার্যের মূল কেন্দ্রে পরিণত হয়। মুসলিম ছাত্র রক্ষা ও ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করাই ছিল মূল লক্ষ্য। সৈয়দ আহমদের পর এই আদর্শেই আলিগড় আন্দোলন পরিচালিত হতে থাকে। তাহলে থিওডর বেক, যিনি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কারণ সেই সময়কালে আলিগড় কলেজের মধ্যে যে হিন্দুদের সঙ্গে বিরোধিতা করা, বাঙালিদের প্রতি বিরোধিতা করা, কংগ্রেসদের প্রতি বিরোধিতা করা, এই যে রাজনৈতিক প্রচার কার্য, এর মূল কেন্দ্র কিন্তু পরিণত হয়েছিল এই কলেজ। এবং সেখানে মূল লক্ষ্য ছিল মুসলিম যে ছাত্রদের স্বার্থ রক্ষা করা এবং ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা। মুসলিমদের স্বার্থ রক্ষা করে ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করাই ছিল কিন্তু এদের মূল লক্ষ্য। এবং সৈয়দ আহমদের পর এই আদর্শটাকে সামনে রেখেই কিন্তু আলিগড় আন্দোলন পরিচালিত হতে থাকে। এবং থিওডর বেকের ভূমিকা কি না, তিনি এই ধরনের চিন্তাধারাগুলো, এই ধরনের মতাদর্শগুলোকে তিনি কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু বাড়তে দিয়েছিলেন। তবে এই যে আলিগড় আন্দোলন পরিচালিত হয়েছিল, এর কতগুলো নীতিকে সামনে রেখে কতগুলি উল্লেখযোগ্য নীতি ছিল। কি নীতি না, আলিগড় আন্দোলন মূলত চারটি মৌলিক নীতির উপর ভিত্তি করে পরিচালিত হতো। হিন্দু মুসলিম পরস্পর বিরোধী স্বার্থযুক্ত দুটি যুদ্ধরত জাতি,
2, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উচ্চ সরকারি পদে নিয়োগ মুসলিম স্বার্থ বিরোধী। 3, ব্রিটিশ সরকারের হাতে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত। 4, মুসলিমরা কেবল সাংস্কৃতিক উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখবে এবং কেবলমাত্র হিন্দু রাজনৈতিক বিক্ষোভকারীদের ক্ষমতা খর্ব করতেই তারা রাজনীতিতে অংশ নেবে। তাহলে আলিগড় আন্দোলন যে পরিচালিত হচ্ছে মূলত 4টে নীতিকে সামনে রেখে। আলিগড় আন্দোলনের মূল 4টে নীতি ছিল কি? 1, হিন্দু মুসলিম পরস্পর বিরোধী স্বার্থযুক্ত দুটি যুদ্ধরত জাতি। প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলিম পরস্পর বিরোধী স্বার্থরত দুটি জাতি, আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যে সরকারি পদে নিয়োগ, এটা কিন্তু মুসলিমদের স্বার্থ বিরোধিতার সম্মুখীন। আর বলা হচ্ছে যে ব্রিটিশ সরকারের হাতেই কিন্তু মুসলিমরা সুরক্ষিত, মুসলিমদের স্বার্থ সুরক্ষিত। আর বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে যে মুসলিমরা কেবল সাংস্কৃতিক উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখবে এবং কেবলমাত্র হিন্দু রাজনৈতিক বিক্ষোভকারীদের ক্ষমতা খর্ব করতেই কিন্তু এই মুসলিমরা রাজনীতিতে অংশ নেবে। কোনো মুসলিম ব্রিটিশ বিরোধিতা মূল উদ্দেশ্য নয়, হিন্দু রাজনৈতিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে তারা কিন্তু অংশগ্রহণ করবে। তো এই যে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে চলেছিল, এটা কিন্তু তৎকালীন ভারতীয় জাতীয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর বা সফল ছিল না। এই কারণে এই আলিগড় আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এই আন্দোলনের সীমাবদ্ধতায় কি বলা হচ্ছে না, সৈয়দ আহমদের সংস্কার প্রচেষ্টা বিশেষ সফলতা লাভ করতে পারেনি। গোড়া মৌলভী এবং মোল্লা শ্রেণী সৈয়দ আহমদের সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করেছিল। তাছাড়া আলিগড় আন্দোলনের সঙ্গে সাধারণ দরিদ্র পিছিয়ে পড়া মুসলিমদের কোনো সম্পর্ক ছিল না। কিছু জমিদার, উচ্চবিত্ত মানুষ ও চাকরিজীবীদের স্বার্থই এই আন্দোলনের সামাজিক ভিত্তি ছিল। এই যে আলিগড় আন্দোলন এত ঢাক ঢোল পিটিয়ে সৈয়দ আহমদ খান শুরু করতে চাইলেন, এটা কিন্তু খুব একটা সফল হয়নি, কারণ এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। কারণ তিনি যে বিষয়গুলোর উপর আলোকপাত করতে চেয়েছিলেন, যে মুসলিম নারীদের স্বাধীনতা, নারীদের পর্দা প্রথার বিরোধিতা, এগুলো কিন্তু মুসলিম শরীয়ত আইনের সঙ্গে কিন্তু যায় না। যে কারণে মুসলিম শরীয়তের যারা কঠোরপন্থী মৌলবী, তারা কিন্তু এই সৈয়দ আহমদের প্রচেষ্টাগুলোকে তারা কিন্তু ভালো চোখে নেয়নি, তারা ইসলামের বিরোধী বলে মনে করেছিল। আর সেই সঙ্গে দেখা যাচ্ছে যে এই আন্দোলনের সঙ্গে যারা দরিদ্র শ্রেণী, যারা ইংরেজি শিক্ষা লাভ করতে পারে না, যাদের সে সামর্থ্য নেই, সেই দরিদ্র শ্রেণী কিন্তু এই আন্দোলন থেকে বহু দূরে থেকে গিয়েছিল। কাজেই লক্ষ্য করা যায় কিছু উচ্চবিত্ত মানুষ এবং চাকরিজীবীদের স্বার্থেই কিন্তু এই আন্দোলন পরিচালিত হয়েছিল। তাছাড়া কিন্তু এই আন্দোলনের কোনো বিশেষ সফলতা ছিল না। সর্বশেষ সৈয়দ আহমদ খানের নেতৃত্বে পরিচালিত এই আলিগড় আন্দোলনের গুরুত্ব বা মূল্যায়ন প্রসঙ্গে যদি বলা যায় যে সৈয়দ আহমদ খান দ্বিজাতি তত্ত্ব ও সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের জন্য ঐতিহাসিকদের দ্বারা নিন্দিত হয়েছেন। কেউ কেউ বলেছেন আলিগড় আন্দোলনের প্রভাবেই 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং পৃথক পাকিস্তান সৃষ্টির দাবি ওঠে। তাহলেও সৈয়দ আহমদ খানের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। তাহলে এই যে সৈয়দ আহমদ খানের যে আলিগড় আন্দোলন তিনি শুরু করলেন, এটা দ্বিজাতি তত্ত্ব এবং সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের জন্যই এটা হয়েছিল বলে ঐতিহাসিকরা কিন্তু অনেকটা নিন্দার চোখে দেখেছেন, এর সমালোচনা করেছেন। অনেকে বলতে চেয়েছেন যে এই আলিগড় আন্দোলনের প্রভাবেই, তার এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই 1906 খ্রিস্টাব্দে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে যে মুসলিম লীগের কাছ থেকেই কিন্তু পাকিস্তানের দাবি উঠেছিল। অর্থাৎ ভারত এবং পাকিস্তান যে ভাগ হয়ে গিয়েছিল, তার কিন্তু মূল যেটা সূত্রপাত বা বীজ যদি বলা যায়, কিন্তু সৈয়দ আহমদ খানের এই দ্বিজাতি তত্ত্ব বা তার এই যে হিন্দু মুসলিমকে আলাদা করার যে চিন্তা ভাবনা, সেখান থেকে কিন্তু মূলত এটা শুরু হয়েছিল। তবে তাহলেও সৈয়দ আহমদ খান এই যে আলিগড় আন্দোলনটা শুরু করেছিলেন, তার কৃতিত্ব কিন্তু অস্বীকার করা যায় না। কি করেছিলেন না, হতাশার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজের নতুন আশা আকাঙ্ক্ষা ও উদ্দীপনার সঞ্চার করেছিলেন তিনি। আলিগড় কলেজ থেকে পরবর্তীকালে বহু কৃতি মুসলিম সাহিত্যিক, চিন্তাবিদ এবং রাজনৈতিক নেতার আবির্ভাব হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার আলিগড় আন্দোলনকে মুসলিম সমাজের নবজাগরণ বলে উল্লেখ করে বলেছেন, 19 শতকের নবজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, আলিগড় আন্দোলনও মুসলিমদের কাছে ঠিক তাই।
তাহলে অবশ্যই তার কাজের সমালোচনা হয়েছে যে তার জন্যই হিন্দু মুসলিম একটা পৃথকভাবে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু তাহলেও তার এই আলিগড় আন্দোলনকে কিন্তু ছোট করে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তার এই প্রচেষ্টা থেকেই কিন্তু, তার এই উদ্যোগ থেকেই হতাশার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজ কিন্তু অনেকটাই তাদের মধ্যে উদ্দীপনার সঞ্চার করতে পেরেছিল, তারা কিন্তু শিক্ষা লাভ করতে আগিয়ে এসেছিল। তার প্রচেষ্টাতেই এই আলিগড় কলেজ থেকে বহু কৃতি সন্তান মুসলিম সমাজের কিন্তু বহু সাহিত্যিক, বহু চিন্তাবিদ, বহু রাজনৈতিক নেতারা কিন্তু আবির্ভাব ঘটেছিল, যারা কিন্তু এই আলিগড় কলেজ থেকেই কিন্তু পড়াশোনা করেছিল। এই কারণেই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন যে মুসলিম সমাজের নবজাগরণ আনার ক্ষেত্রে এই আলিগড় আন্দোলনের কার্যকরী ভূমিকা ছিল। তিনি বলেছিলেন যে 19 শতকের নবজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, এই আলিগড় আন্দোলন কিন্তু মুসলিমদের কাছে ঠিক তাই ছিল, অর্থাৎ মুসলিম সমাজের উন্নয়নের ক্ষেত্রে এই আলিগড় আন্দোলনের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাই হোক, আশা করি আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা কি ছিল বা আলিগড় আন্দোলনটাই কি ছিল। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত এই ভিডিও দেখেছো এটা আমি আশা রাখি, এবং তোমরা অবশ্যই এখান থেকে যথেষ্ট তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছো, আলিগড় আন্দোলন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। যাই হোক, তোমরা অবশ্যই এই বিটিএস একাডেমির সমস্ত ভিডিওগুলি তোমরা ফলো করো, এবং এর নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অন্যান্য ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। আমি চেষ্টা করছি এই অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমাদের দ্বাদশ শ্রেণী 2025 সালের যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে, এবং অবশ্যই তোমরা আমার প্রতিটি ভিডিও ফলো করো এবং এই চ্যানেলের সঙ্গে থাকো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ তোমাদের টপিক নিয়ে। ধন্যবাদ।